রিনিউড হবে বাই এ প্লেবিসাইড, একটা গণভোটের মাধ্যমে। আর আর সেইটা যদি না করে তাহলে শিওরলি বাংলাদেশ এই 53 বছরে যেভাবে হয়েছে সেইভাবে চলবে, ঘুরে ফিরে ওই 90 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল ওই অটোক্রেসি সৃষ্টি দেবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু একটা নির্বাচন দিয়ে সরে যায়, তাদের উপর যদি চাপ সৃষ্টি করা হয়, হঠাৎ করে কিন্তু বলে বসতে পারে যে আমরা নির্বাচন দিয়ে ভাই আমাদের দরকার নেই, আমরা সরে যাই। মনে রাখেন ইতিহাস, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যারা এই বিপ্লবী সরকার গঠন করেছিল তারা বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় সেইখানে অনেকের কিন্তু গিলোটিনে ফাঁসি হয়েছে, মানে হাঁস মুরগি সবই মানুষ নিয়ে গেছে। তো আপনি বোঝেন নাই যে সুশাসন ন্যায় বিচার যদি না করেন এবং এইরকম যদি রাষ্ট্র চালাতে এই পরিস্থিতি উদ্ভব হতে পারে, সে একটা রাস্তা রাত 9টার পরে এই বনানীর একাংশ বন্ধ, মানে মনে হচ্ছে যেন বাবার তাল্লুক। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি যে বিপ্লবী সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যাকে বলা হচ্ছে, তাদের যে দায়িত্ব এবং কর্তব্য, যে টাস্ক তারা নিয়ে আসছে এবং রাষ্ট্র পরিচালনা করছে, সেই ব্যাপারে দুই একটা কথা আগে বলে নিই। সেটা হলো যে অভ্যুত্থান যে হয়েছে সেই অভ্যুত্থানের মূল লক্ষ্যটা ছিল, এখনো তারা বলে যাচ্ছে এবং সমন্বয়করা যখনই বক্তব্য দিচ্ছে সেই কথাই তারা বলার চেষ্টা করছে, যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে যেখানে আর কোনোদিন এই স্বৈরাচারী সৃষ্টি না হয়, লুটেরাতন্ত্র সৃষ্টি না হয়, মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, এবং এই ধরনের একটা দুর্বৃত্তায়িত রাজনীতি যাতে না হতে পারে। সেইটা যদি করতে চান তাহলে স্বৈরতন্ত্র সৃষ্টি হয় কিভাবে? একটা হলো দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে, আর একটা হলো আমাদের সংবিধান। আমাদের সংবিধানই স্বৈরতন্ত্র সৃষ্টির একটা অন্যতম মেকানিজম, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নাই, যেখানে সরকার প্রধান যে দলীয় প্রধান হয় সেই সরকার প্রধান, সেই লিডার অফ দা হাউস এবং সবকিছু, যার জন্য আপনি যাকে বসান, ফেরেস্তা বসাইলেও এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক একটা সৃষ্টি হবে। তাহলে সংবিধান রিরাইট ব্যতীত আমি মনে করি না তাদের এই উদ্দেশ্য সফল হওয়ার কোনো সুযোগ আছে। এবং সংবিধান যদি রিরাইট করা না হয়, নতুন করে প্রণয়ন না হয়, তাহলে যে তিমিরে ছিল বাংলাদেশ সেই তিমিরে যাবে। তাহলে উপায়টা কি? যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, যে শুধু একটা সংবিধান পুনর্লেখনের জন্য একটা নির্বাচন হবে এবং সেইখানে গণভোটের বিধান রাখতে পারে। প্রেসিডেন্ট জিয়ার হাতে যখন ক্ষমতা আসছিল সে কিন্তু 4 বছরে নির্বাচন দিতে পারে নাই। 1976 সালে যদি চেক ওভার করে তাহলে 79-এ যে নির্বাচন হলো মাঝখানে একটা গণভোট, এই গণভোটের মাধ্যমে তারা তাদের টেনিউরটা নির্ধারণ করে নিতে পারে। তাহলে বিপ্লবের মাধ্যমে যে ম্যান্ডেট পেয়েছে সেই ম্যান্ডেটটা নতুন করে রিনিউড হবে বাই এ প্লেবিসাইড, একটা গণভোটের মাধ্যমে। আর সেইটা যদি না করে তাহলে শিওরলি বাংলাদেশ এই 53 বছরে যেভাবে হয়েছে সেইভাবে চলবে, ঘুরে ফিরে ওই 90 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল ওই অটোক্রেসি সৃষ্টি দেবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন রাজনৈতিক দলগুলা যারা একটা বেনিফিটেড পজিশনে আসছে, যারা একটা অ্যাডভান্টেজ পজিশনে এসে গেছে, তাদের কার কতটুকু কন্ট্রিবিউশন সেটা এই দেশের মানুষ জানে। তারা নির্বাচন প্রেস করবে, জানে তারা ক্ষমতা আসতে পারবে, কিন্তু তাদের এই ইয়াং জেনারেশনের যে আকাঙ্ক্ষা, যে তারা যে মেন্টালিটি ধারণ করে, তারা রাষ্ট্র ব্যবস্থা বুঝতে যেটা তারা সামনে নিয়ে আসছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হওয়ার কোনো সুযোগ দেখি না। আজকে অনেকেই লেখালেখি করছে, অনেকেই বলা শুরু করছে যে আমরা যে ছাত্রদের বলতাম তারা এই ফেসবুক ইয়াং জেনারেশন, এই মোবাইল ইয়াং জেনারেশন, তারা রাষ্ট্র মেরামত অথবা রাষ্ট্র সংস্কার অথবা রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সামনে এনেছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা উদাহরণ সৃষ্টি হলো যে ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে। তো এই অভ্যুত্থানের যদি উদ্দেশ্য সফল না করে তাহলে রাষ্ট্র অ্যাজ এ হোল ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে। তাহলে প্রাইম রেসপন্সিবিলিটি অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট, যে কারণে এই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা। এবং সেই কারণে আমি মনে করি এই সংবিধান চেঞ্জ করে
গণভোট দিয়ে তারা আবার ফার্দার ম্যান্ডেট নিতে পারে এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে তার মাধ্যমে একটা পার্টিসিপেটরি ইলেকশন সমস্ত রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করবে। বাংলাদেশে ডেফিনেটলি আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দরকার। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য, আপনার ক্ষমতার ভারসাম্য, এই যে 50 জন এমপি রাখবে কিনা, জনগণ তাদেরকে ফ্রি গাড়ি দেবে কিনা, রাজনৈতিক দলগুলো কিভাবে গণতন্ত্র চর্চা করবে, রাজনৈতিক দলের জন্য আইন হবে কিনা, প্রধানমন্ত্রীর টার্ম নির্ধারণ হবে কিনা, রাজনৈতিক দলগুলোর সভাপতি সেক্রেটারি টার্ম নির্ধারণ হবে কিনা, এই সব আকাঙ্ক্ষাগুলো আনতে হবে। এই ছাত্রদের ইয়াং জেনারেশন যে রাষ্ট্র ব্যবস্থা চায় সেই রাষ্ট্র ব্যবস্থাকে আপনার এক্সিকিউট করার জন্য, সেই রাষ্ট্র ব্যবস্থাকে সাফল্য মণ্ডিত করার জন্য। আদারওয়াইজ আবার এরকম একটা কিন্তু পতনের সিচুয়েশন আসবে। এবং আজকে যদি শুধু একটা নির্বাচন দিয়ে সরে যায়, তাদের উপর যদি চাপ সৃষ্টি করা হয়, হঠাৎ করে কিন্তু বলে বসতে পারে যে আমরা নির্বাচন দিয়ে ভাই আমাদের দরকার নেই, আমরা সরে যাই। মনে রাখেন ইতিহাস, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যারা এই বিপ্লবী সরকার গঠন করেছিল তারা বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় সেইখানে অনেকের কিন্তু গিলোটিনে ফাঁসি হয়েছিল, কারণ তারা বিপ্লবের আশা পরিপূরণ করতে পারে নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে সেই রাষ্ট্র ব্যবস্থা সঠিক হতে 8 বছর লেগেছিল। চসিস্কুর পতন হয়েছে, সাদ্দাম হোসেনের পতন হয়েছে, গাদ্দাফির পতন হয়েছে, সেই রাষ্ট্র কিন্তু মেরামত হয় নাই, স্টেবল হয় নাই, এখন কিন্তু ভঙ্গুর অবস্থা দিয়ে চলছে। দক্ষিণ কোরিয়ায় এইরকম দুর্বৃত্ত রাজনীতির এগেনস্টে মার্শাল আর্ট ছিল, 28 বছর পরে তারা গণতন্ত্র প্র্যাকটিস শুরু করেছে। তো এই যে একটা সাইকি, যে অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো একটা নির্বাচন দিয়ে যাবে, এই সাইকিটা সরে যেত যদি এইটার নাম অন্য কিছু দিত। কারণ এটা তো 96 সালে রাজনৈতিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আসে না, অভ্যুত্থানের মাধ্যমে আসছে। অভ্যুত্থানই জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট। বেশি সময় কাটলেও নাকি একটা রিস্ক থেকে যায়, মানে যেটা সেটা তো যারা দায়িত্ব নিছে তারা বুঝবে। যদি আজকে এয়ারপোর্টে নামলে যদি কুইক সার্ভিস পায়, সুশাসন, ন্যায় বিচার যতক্ষণ থাকবে, যতক্ষণ জনগণের পক্ষে এই সরকার ভালো ভালো রিফর্মস করবে, আমি মনে করি না তারা আনপপুলার হবে। ওইটাও ওই দুর্বৃত্তিত রাজনীতির একটা ভার্সন, যে বেশি দিন থাকলে তারা আনপপুলার হতে পারে। ইয়েস, আনপপুলার হতে পারে। তারা যদি জন আকাঙ্ক্ষা মিট আপ করতে না পারে, তারা যদি অভ্যুত্থানকারীর আকাঙ্ক্ষা মিট আপ করতে না পারে, তারা যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তারা যদি সুশাসন ন্যায় বিচার ডিসপেন্স করতে না পারে, তাহলে ডেফিনেটলি তারা আনপপুলার হবে। তো সেটা তো থাকবেই। আর তারা যদি জনগণের এই আকাঙ্ক্ষা মিট আপ করতে পারে, সুশাসন ন্যায্যতায় যেতে পারে, আমরা শুনছি অকটেন পেট্রোলের দাম কমবে, এই যে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, কারণ চাঁদাবাজি অলরেডি কমে গেছে, সিন্ডিকেট কমে গেছে, এইগুলো করতে পারলে মানুষ তাদের জন্য মিছিল করবে যে আপনারা আরো ক্ষমতায় থাকেন। কারণ মানুষ এই দুর্বৃত্তি তো যে কোনো ভাবে, এই দুর্বৃত্তেই তো রাজনীতি থেকে মুক্ত হতে চায়, মুক্ত থাকতে চায়। সেইটি হলে এই অভ্যুত্থানের মাধ্যমে সেইটি জাহির হয়েছে, সেইটাই কিন্তু প্রকাশ পেয়েছে। এখন আপনার প্রশ্নে আসি, আপনার প্রশ্নের উত্তরে উনি একজন মানে ইয়ার কি দর্শক আমাদের বলেন, কে কে নাম কি? দর্শক, মানে দর্শক যুক্ত হয় না। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। যেটা সোলাইমান ভাই যেটা বলছে যে এক আনিসুল হকের দুর্নীতি এবং অপরাধের কোনো শেষ নাই, এইটা বললে আপনার 3 ঘন্টা আলোচনা করা সম্ভব। উনি 2 জন মন্ত্রীর আদালত অবমাননা হইলো, উনি ব্যাখ্যা দিলেন যে আদালত অবমাননা নিয়ে তারা মন্ত্রিত্ব কন্টিনিউ করতে পারবে। আপনার মনে আছে ওই যে তথাকথিত মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল, যার বিরুদ্ধে হুমায়ুন আহমেদ লিখছিল ওই ধর্ষণের গল্প, আর ওই কামরুল ওই যে কাউয়া যে মুড়ি খায় না, আপনার গম খায় না, সেই গম আমদানি করছিল এবং প্রত্যেকটা জামিনে 5 থেকে 10 লাখ টাকা করে ঘুষ খাইতো, এই যে জায়গায় গামরুল বলে বলে। তো এইটাই তো ছিল আওয়ামী লীগের মন্ত্রী থেকে কয়জন বলে, সে শেখ সাহেবের মামলার সে ডিফেন্স লয়ার, প্রসিকিউটর। ফাইন, আপনাকে কে অধিকার দিয়েছে বনানীর একটা পাবলিক রাস্তা আপনি 15 বছর বন্ধ করে রাখবেন? এইখানে আমরা সেই সময় বনানীতে আমি অনেক টকশোতে বলছি, উচিত ছিল তাকে অ্যাসল্ট করা, অ্যাসল্ট করলে তাদেরকে তো কোর্স ফায়ারে দিত। আপনার মনে আছে আসাদুজ্জামান একজন শিল্পীরা সাধারণত নৈতিকতার মান ভালো থাকে, তার গাড়িতে হামলা চালাইছিল 2014 সালে, সেইখানে 3টে ছেলেকে তার পরদিন ক্রস ফায়ার করাইছে। এই ছিল তাদের মন্ত্রীদের ক্যারেক্টার। তো এইখানে শেখ সেলিম এখন
এমন ভাবে পালাইছে যে কিছু নিতে পারে নাই। আমি যখন আমার বাসায় ঢুকি বনানীতে, ল্যাপ তোষক খাতা বালিশ মানে হাঁস মুরগি সবই মানুষ নিয়ে গেছে। তো আপনি বোঝেন নাই যে সুশাসন ন্যায় বিচার যদি না করেন এবং এইরকম যদি রাষ্ট্র চালাতে এই পরিস্থিতি উদ্ভব হতে পারে, সে একটা রাস্তা রাত 9টার পরে এই বনানীর একাংশ বন্ধ, মানে মনে হচ্ছে যেন বাবার তাল্লুক সৃষ্টি করছিল। তাদের আওয়ামী লীগের একদম টপ নেতৃত্ব থেকে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বের তাদের 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 প্ল্যানই ছিল, তাদের উদ্দেশ্য ছিল কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে, কে কার চেয়ে বেশি চুরি করতে পারে, কে কার চেয়ে বেশি সম্পত্তি দখল করতে পারে, কে কার চেয়ে বেশি মানুষের উপর নির্যাতন চালাতে পারে। এইটাই ছিল তাদের কম্পিটিশন। আপনি পতিত শেখ হাসিনা সহ ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের একটা নেতা দেখান, সৎ দেখান, তো ভালো চরিত্র একটা নেতা দেখান, তাহলে যা হবার তাই হয়েছে, সেইটা হয়েছে। যার জন্য এই যা যা কিছু তারা বলছে এটা টিপ অফ দ্য আইসবার্গ। আমরা তো অনেকভাবে বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে এমন ভাবে দুর্নীতিতে লিপ্ত করেছিল, দুর্নীতিকে প্রশ্রয় আশ্রয় এবং প্রোটেকশন দিয়েছিল যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ সব একাকার হয়ে গেছিল রাষ্ট্রের চোরদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। যে এসালামের ব্যাংক লুটের যখন একটা সুমোটো একটা রুল হলো, নজরুল ইসলাম তালুকদার সাহেব একটা রুল দিলেন, সেইটা যে চেম্বার জাজে সেইটাকে স্টে করা হলো 8 জানুয়ারি পর্যন্ত। 8 জানুয়ারি কেন? 7 জানুয়ারি নির্বাচন, যাতে এটা নিয়ে কোনো নাড়াচাড়া করা না হয়। সেই মামলা যখন এপিলেট ডিভিশন গেল, ওবায়দুল হাসান সেটা তদন্তই বন্ধ করে দিল। তাইলে আপনার এই যে এই দুই বোনের জন্য টাকা চুরি করলো এস আলম, অর্ধেক টাকা সে রেখে দিল এবং সেইটাকে প্রোটেকশন দিল নির্বাহী বিভাগ, র্যাব, পুলিশ এবং কোনো ক্ষেত্রে মিলিটারি হয়তো বা, কারণ শেখ হাসিনার বাসায় তো ওই পিজিআর ডিউটি করতো, এসএসএফ ডিউটি করতো। তাহলে এক্সিকিউটিভের পুলিশ মিলিটারি সবাই কিন্তু এই চুরিকে পাহারা দিছে, আর সেটাকে লিগাল প্রোটেকশন কি দিল? আপনার বিচারপতিরা। এই রাষ্ট্র থাকতে পারে? এই রাষ্ট্র যে এখন পর্যন্ত আছে, এই দিকে অনেক কিছু, যার জন্য সবাই বলে যে আবাবিল পাখির মতো এই ছাত্ররা আসছে এবং আল্লাহর গজব এমন ভাবে পতিত হয়েছে যে আমরা ধারণা করতে পারি না। আমরা বুঝছিলাম যদি পতন না হয় তাহলে কি গণহত্যা নেমে আসবে। এই জন্য তো অনেকে বলে যে আল্লাহর রহমত নাজিল হয়েছে যে 5 তারিখে পতন হয়েছে। তো সেই জন্য এই যে সালমান এফ রহমান, আপনার মনে আছে অন-11-এর সময় যে প্রথম 50 জন দুর্নীতিবাজদের লিস্ট বের হয়েছিল, তার ভিতরে সালমান এফ রহমান নাম ছিল। সেই সালমান এফ রহমানকে উনি বলে উপদেষ্টা, মানে যারা যারা চুরিতে এক্সপার্ট, শেয়ার মার্কেটের মানুষের পকেট লুটপাট করার এক্সপার্ট, 33 লক্ষ মানুষকে এফেক্টেড করছে সেই শেয়ার বাজার কেলেঙ্কারি দিয়া, অনেকে আত্মহত্যা করেছে। এই আনিসুল হক মানে পুরো বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। এইরকম যারা চুরিতে এক্সপার্ট, এই তাদেরকেই সামনে আনা হতো। তো পৃথিবীর ইতিহাসে এইভাবে রাষ্ট্র পরিচালনার কোনো ইতিহাস আপনি দেখতে পারবেন না। এবং এই নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যে একটা সরকার এমন ভাবে পতিত হয়েছে যে তার 300 এমপি পালিয়ে গেছে, তার আওয়ামী লীগ যাকে তারা দলীয় বাহিনী বানিয়েছিল, এই পুলিশ, তারা পালিয়ে গেল, পুরো ক্যাবিনেট পালিয়ে গেল। এই উদাহরণ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। অর্থাৎ এই থেকে যদি আবার ঘুরে ফিরে সেই এক জায়গায় আসে, তাহলে এই দেশের মানুষ এই রাষ্ট্র সাফার করে। সেইটা আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, রাষ্ট্রের স্বার্থে কথা বলি, আমাদের এটা বলতেই হবে যে পরিপূর্ণভাবে এই ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে পরিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে তারপরই আপনার অন্য কোনো ব্যবস্থা যেতে হবে, এবং সেইটা করতে হলে অবশ্যই আপনার এই সংবিধান রিরাইট করতে হবে। ধন্যবাদ।